আজকে প্রথম কথাই ছিল তারা জানতো তারা যে ম্যানিপুলেট করে ইলেকশনে যেভাবে ক্ষমতায় এসছে 2/3 আর একটা ফ্যাসিবাদের তৈরি, এবং তাদের ম্যানিফেস্টো কি ছিল দলীয়করণ করবে না, তারা সর্ব জায়গায় দলীয়করণ করছে। প্রশাসন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই। এই যে কালকে আমাদের ডাক্তার সাহেবের কাছে চান্দা উঠেছে, যাই হোক আপনি ক্রিকেট বোর্ডেও যা ইচ্ছা তাই চলতেছে, কারণ আপনার 2টা ইলেকশন হয়ে গেল, মাগুরা ইলেকশন আপনি দেখে ফেলে দিয়েছেন, বগুড়া ইলেকশন আর শেরপুর ইলেকশনে। সো জনভিত্তির কথা না, কথা হচ্ছে তারা যে এই লোকগুলোকে দিলেন কি কারণে, অনেকদিন অভুক্ত আছেন, ভুক্ত হওয়ার জন্য তাড়াতাড়ি করে দিলেন। তাদের 31 দফা এবং তাদের নির্বাচনী ইস্তেহার সেটাও তারা মানেন না, তারা জুলাই সনদ মানেন না, তারা তাদের ইস্তেহার মানেন না, তারা তাদের 31 দফা মানেন না। কারণ 31 দফা কি আছে, তারা বলছে ক্রিয়াকে কি দলীয়করণ করা হবে না, কি বলা আছে স্থায়ী প্রশাসনকে তারা দলীয়করণ করবেন না, দলীয়করণ করলেন। এবং আপনি একটু আগে বললেন না যে আপনাকে বলে দিই, এটাই স্যার করছিলেন যখন জেলা পরিষদ করছিলেন, তখন জাতীয় পার্টির সবাইকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিলেন। সে একই জিনিস ফ্যাসিস্টের যে নতুন রূপ, হাসিনা কি করে আপনি বলতেছেন যে স্থানীয় সরকার ইলেকশন আসলে তারা দিবে না, তারা ইলেকশন দিলে তাই এই অ্যাডমিনিস্ট্রেটর দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আরে ভাই ফ্যামিলি কার্ডের সামনের মাসে টাকা দেওয়ার জন্য তারা বিশ্ব ব্যাংকের কাছে টাকা ধার চাচ্ছে, তেল কেনার জন্য টাকা ধার চাচ্ছে, তারা ইলেকশন দিবে সে টাকা কোথায় পাবেন? সে টাকা না, তারা ভাবতেছে যে আমরা আছি ক্ষণস্থায়ী, আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা বেশি দিন নাই, অতএব যা পাবো এখান থেকে এই কঙ্কাল সার থেকেও যা পাবো তাই লুটে পুটে খাই। কারণ তারা তো দেশের জন্য, আপনি এই 16টা অধ্যাদেশ কিভাবে আপনি বাদ দিলেন? আপনি তো গুম করতে চান, তাহলে আবার আপনি আমাকে বলেন গুম। আমার একটা প্রশ্ন ছিল, গুম প্রতিরোধ অধ্যাদেশটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু হলো না, এখানে একটা জিনিস আবার বলে দিই, এই অধ্যাদেশগুলো পাস হয় কিভাবে এটা একটু বোঝেন। ল মিনিস্ট্রি থেকে প্রতিটা জিনিস ভ্যাটিং হয় হচ্ছে কার মাধ্যমে? অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে। আজকের আইনমন্ত্রী সেই সময় অ্যাটর্নি জেনারেল, উনি বলছেন গুম কমিশন ওভারল্যাপিং হয়ে যাচ্ছে কার সাথে? আইসিটি অ্যাক্টের সাথে। আরে ব্যক্তি গুমের তো কোনো আইসিটিতে কোনো প্রতিকার নাই রে ভাই। আর আপনি যদি এটা জানতেন তাহলে এই অধ্যাদেশ যখন হলো তখন আপনি এটা ইয়া করলেন না কেন, অবজেকশন দিলেন না কেন যে গুম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার দরকার নাই, কারণ এটা অলরেডি আইসিটিতে দেওয়া আছে, আইসিটি অ্যাক্টকে অ্যামেন্ড করলেই হয়ে যাবে। শোনেন, এখানে পুরাটা একটা রড চক্র। গুম নামক অপরাধের কি এখন সংজ্ঞা আছে আইন কাঠামোতে? না, আপনাকে এখন বলে দিই আছে, মানবতা আইসিটি অ্যাক্টে গুম ওইভাবে ব্যক্তি গুমের কোনো কিছু নাই। আবার বলে দিচ্ছি যে মানবতা বিরোধী অপরাধের মধ্যে ওনারা ইয়া নিয়ে আসতে চাচ্ছেন, কি নিয়ে আসতে চাচ্ছেন? সংশোধন নিয়ে গুম ঢুকাই দিতে চাচ্ছেন। কিন্তু আইসিটিতে তো ব্যক্তি গুমের বিচার হওয়ার কোনো বিধান নাই রে ভাই। ধরেন আরমানের সে তো ব্যক্তি গুম, রাজনৈতিক গুম সেটা আপনি করতে পারেন, কিন্তু প্রাতিষ্ঠানিক গুমকে করতে পারবেন, ব্যক্তিকে পারবেন না। সো যে জিনিসগুলো বলা হচ্ছে এগুলো নিয়ে তো আলোচনা হলো, আর এই আলোচনার জন্য আপনাকে 2 মিনিট দিচ্ছে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে সংসদে জুলাই নাই, সেই সংসদে জামাত বা এনসিপির এই 12 তারিখের পরে আর বসে কোনো লাভ নেই। অতএব এই সংসদ থেকে বের হয়ে বিএনপিকে আবার রাজপথেই বিএনপির সাথে সমাধান হতে হবে। যদি বিএনপির সাথে আপনি রাজপথে সমাধান না করেন তাহলে এই দেশে সাধারণত থাকবে না। বুঝতে পারছি আপনার এটা রাজনৈতিক কারণ, কিন্তু গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলটা কি বিশেষ করে কোনো সংস্থার চাপ বা কোনো কিছু আপনার কাছে মনে হয়? কারণ সংস্থাগুলো একটু মূলত করে থাকে। আমি আপনাকে একটা জিনিস বলি, সংস্থার কোনো শর্ত যে নির্বাচনের আগে তাদের সাথে কোনো শর্ত ছিল কিনা? আচ্ছা, এই সংস্থার বিষয়ে বোধহয় অনেকে অনেক বক্তব্য দিচ্ছে, এটার সাথে আমি একমত না। আমি একমত না এই কারণেই, আমার কথা হলো বিএনপি যা কিছু করতেছে সেটা হচ্ছে সাউথ ব্লকের নির্দেশে। আপনাকে এই একটা জায়গায় যেতে হবে, বিএনপি ক্ষমতায় এসছে ভারতের সাথে এগ্রিমেন্ট করে, বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে কার সাথে? ভারতের সাথে এগ্রিমেন্ট করে। এবং দেখেন পুলিশ এবং আর্মিকে ট্রেনিং এর ব্যবস্থা করার নামে ভারতীয় কি রকে আবার বাংলাদেশে পুনর্বাসন করতেছে এই 57 দিনের মধ্যে। সো এখানে দেশীয় প্রতিষ্ঠান বলতে যারা এজেন্সির কথা বলে মহান সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না, কারণ মহান সেনাবাহিনীর জন্য আপনি গণঅভ্যুত্থান পাইছেন। অতএব যারা এই মহান সেনাবাহিনীর কথা বলে, শোনেন, সেনাবাহিনীর প্রেসারে কি আপনার বিএনপি এই দেশে আসছে? বিএনপি আসছে কি? আমার হাতে সেই যেদিনই ভারত সিগন্যাল দিল সেদিনই ফিরে আসলেন, আজ পর্যন্ত সেটা বলেননি। সো বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকে একটা জিনিস বলি, সবসময় প্রতি কথাতে সেনাবাহিনীকে টেনে আনা ঠিক না, কারণ একমাত্র সেনাবাহিনী ছিল বলে সেদিন আমাদের 5 তারিখে আমরা সফলতা পাইছি। সো এজেন্সি আপনি যদি বলেন যে এনএসআই বা ডিজিএফআই এগুলো আপনাকে রিফর্ম করতে হবে, আপনি করেন না কেন? সে কি তারেক রহমান সব জায়গায় সবকে চেঞ্জ করে দিতে পারতেছে, তাহলে ওখানে আবার কার কথা শুনবেন উনি? আমাকে এটা বুঝান তো, তিনি সব জায়গায় তার দলীয়করণ করতেছেন, তার যে লোককে তিনি তার উপদেষ্টা বানাইছেন ব্রিগেডিয়ার সাহেবকে, উনিও তো আর্মি ম্যান, তো উনি পারেন না যাকে ইচ্ছা তাকে। সো এজেন্সির কথা বলে কিন্তু আবার রাজনৈতিক দলগুলো দেশের মধ্যে অশান্তি করতে চাচ্ছে, অস্থিরতা করতে চাচ্ছে, এটা ঠিক না। সবসময় একটা জিনিস পরিষ্কার, আজকে বিএনপি বাংলাদেশ চালাচ্ছে ইন্ডিয়ার উপর ভর করে, ইন্ডিয়ার পরামর্শে, ইন্ডিয়ার বাইরে একটা কিছু তাদের করার ক্ষমতা নেই। সো সেই ক্ষেত্রে দেশীয় এজেন্সিকে নিয়ে আসা যাবে। কিছু প্রশ্ন আছে, আমি দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে শেষ করে দিই। লাস্ট প্রশ্ন করবো, আপনি ছোট করে দিন। সেটা হচ্ছে নিয়োগ নিয়ে আপনি অলরেডি বলছেন, এবং সম্ভবত ওই ইন্টেনশনের কারণেই তারা গণভোটের একটা 4টা বাইন্ডিং পয়েন্টের একটা ছিল যে নিয়োগগুলো সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তৈরি করা হবে, সরকার এবং বিরোধী দলের সমন্বয় কমিটি, ওইটার মাধ্যমে নিয়োগ হবে, যেটা প্রধানমন্ত্রীর একক ক্ষমতাকে কর্ম করে। তো ওইটা বিএনপি মানতে চায় না, এটা তো আমরা বুঝতে পারছি যে তারা এখন দলীয় লোক ঢুকাচ্ছে। তারা কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানীকরণ করবে না, আপনি ইন্টিগ্রেশন কমিশনকে তারা করবে না, তারা সুপ্রিম কোর্টকে করবে না। মানে ক্ষমতার, আমি প্রথমে বললাম না, বিকেন্দ্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার, যেটা মূল ভিত্তি যে কোনো একটা দেশের। চেক অ্যান্ড ব্যালেন্সও না, চেক অ্যান্ড ব্যালেন্স যাবো না। আমার কথা হলো যে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স থাকেন, তারা রাষ্ট্রপতিকে কেন সরালো না? যে রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রীকে খাম্বা বলছেন,
এই প্রধানমন্ত্রীকে তো উনি খাম্বা বলছেন, যে রাষ্ট্রপতি বলছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট, এই রাষ্ট্রপতি তো বলছে, তারপরে তারা রাষ্ট্রপতিকে সরাতে পারে না কোন অদৃশ্য শক্তির কারণে। তাহলে বুঝতে হবে এই সরকার যা বলতেছে, এই সংসদে দেখেন সংসদে কথা বলেন কি এবং কি কি কথা বলেন, একদম নির্দিষ্ট এজেন্ডায়, যেটা ও পারে বলে দেয় সেটাই পারবো। এবং আপনি একটা জিনিস দেখেন, শেখ হাসিনা যে কথা বলছেন, আমি একটা জিনিস বলি, তো আপনি তো আমেরিকায় থাকেন, আমেরিকায় যে কোনো লোককে জিজ্ঞাসা করতে কোন দুইটা স্ট্যাটাস থাকা যাবে, এক হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা কোনো ভিসা থাকতে হবে, আর ভিসা না থাকলে তাকে তো অ্যাসাইলাম নিতে হবে, দুইটার একটা, নাহলে ইলিগাল হতে হবে। ইলিগাল হলে পুলিশ ধরে আপনাকে পাঠিয়ে দেবে না। কোনো ইলিগাল লোক কি কোনো বাসার কন্ট্যাক্ট করতে পারবে ভাই কোনো স্টেট এজেন্সির সাথে? না। তাহলে আমার সালাউদ্দিন সাহেব ওপারে গুম হয়ে গেলেন, ওনাকে কোর্ট থেকে কি দিয়ে দিলেন, ভার্ডিক্ট দিয়ে দিলেন নির্দোষ। তাহলে উনি কি স্ট্যাটাস ওখানে থাকবেন? উনি তো পলিটিক্যাল অ্যাসাইলাম চাইনি, উনি ওই বাড়িটা ভাড়াই বা নিলেন কিভাবে? উনি তো অবৈধ। অবৈধ মানুষ কিভাবে একটা রাষ্ট্রে ভাড়া নিতে পারে একটা বাড়ি? এই প্রশ্নের উত্তরটা দেখুনি। উনি অ্যাসাইলাম চাননি, ওনার কোনো ভিসা নাই, ওনার কোনো পাসপোর্ট নাই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাহলে উনি অবৈধ। অবৈধ লোক কিভাবে একটা বাসা ভাড়া নেয়? এরপরে আর কি প্রমাণ দিব যে এনারা যা করতেছেন ওখানে যা শেখাচ্ছে তাই? আপনি খুব আশ্চর্য হয়েছে আমি যেটা জুলাই 36 জাদুঘর অধ্যাদেশ, এইটা তো মানে এইটা কোনো পাওয়ারেরও ব্যাপার না, কারণ পাওয়ার খর্ব হচ্ছে, বা আপনি যেগুলো বললেন যে আমার প্রাতিষ্ঠানিকীকরণ করলে এক ব্যক্তির ক্ষমতা কমে যাবে, এই ধরনের সংস্থাগুলো না চাওয়া। তো জুলাই 36 জাদুঘর অধ্যাদেশটা ছিল একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট, সবগুলো দলই এখানে প্রধান হিসেবে সম্ভবত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরোয়ার ফারুকী যিনি উপদেষ্টা ছিলেন, তাকে চেয়ারম্যান করে রাখা হয়েছিল এবং জাদুঘরটা খুলে দেওয়া হবে। কিন্তু এই অধ্যাদেশটা তারা পরিবর্তন করে সম্ভবত মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে চায়, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে চাচ্ছে। প্রথমগত শোনেন, 52 কি আছে? 52 আছে শহীদ মিনার, 71 আছে স্মৃতিসৌধ। গত 18 মাসে খালি বিএনপির কথা বলে না, বিএনপি ফেলে রাখলেন কেন? খুব পরিকল্পিতভাবে রে ভাই, আমার দেশের সার্বভৌমত্ব কখনোই দিতে দেওয়া হয় না। এবং আসিফ নজরুল গং, ডেলি স্টার গংদের মূল উদ্দেশ্য তাই। আমার জুলাইয়ের কি আছে? আমি দাবি তুলছিলাম এই 32 নম্বরে ফ্ল্যাট বানায় জুলাই ভবন নাম দিয়ে জুলাই শহীদদেরকে একটা করে অ্যাপার্টমেন্ট দিয়ে দেন। করছেন? 18 মাসে আপনি একটা কি করতে পারলেন না? একটা মিউজিয়াম করতে পারলেন না, ভালো কথা। ঢাকা মিউজিয়ামে কেন এত কর্নার করলেন না? আপনি বাংলাদেশ সমস্ত জায়গায় বঙ্গবন্ধু কর্নার ছিল না শেখ মুজিবের? আপনি সেই কর্নারকে কেন নামকরণ করলেন না যে কি জুলাই কর্নার? সো দোষ তো খালি আপনি এখন দেখতেছেন কেন? সবাই মিলে চক্রান্ত করে আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বের হতে দিবে না ভাই। এর জন্য জাদুঘরটা এখন কি ওপেন হবে? আপনাকে এখন একটা কথা বলি, ওপেন হবে। আপনি তারা ডিলে করতেছেন রে ভাই, ডিলে করে ওপেন করলেন আপনি। আমার সাংবিধানিক স্বীকৃতি যেগুলো কথা বলি, ইন্ডিমিনেটের আগে দেয়নি শেখ মুজিবুরের, সেটা বাতিল করে বিচার করেনি। আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইজিপি কেমন করে বলে পুলিশ হত্যার বিচার চাই? সেই লোক আবার আইজিপি থাকে কিভাবে? তার মানে কি? আপনি এমন একটা প্ল্যান করে রাখছেন। আচ্ছা আমি এই কথা বলবো, তুমি এই কথা বলো। ওই সময় মানে গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিচার। আর তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তো বললো মুক্তিযোদ্ধার কথা বলে, তাহলে তার সাবঅর্ডিনেট অফিসার চাকরি থাকে কিভাবে? আপনি আমাকে এটা বলেন যে আপনার তাহলে আইজিপি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না শুনে তাহলে কি হবে? তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতেছেন না, উনি আইন মন্ত্রণালয় দেখতেছেন। আচ্ছা আমি দর্শকদের প্রশ্ন চলে যাওয়ার আগে লাস্ট কোয়েশ্চেন আমার তরফ থেকে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিল এটা পাস করা হলো এবং তৎকালীন জামাতে ইসলামের নাম পাকিস্তানিদের সহযোগী রাখা হয়েছে। এবং আপনি যেহেতু মানে ওপেনলি জামাতের সমর্থক হিসেবে পরিচয় দেন, তো এনসিপি কিন্তু এই বিলে সাপোর্ট করেছে লিখিতভাবে। তো এতে করে কি এই জোট কত হবে না? প্রথম কথা, এনসিপি স্ট্যান্ডিং তো অনেক জায়গায় অনেক রকম, আমি জানি না ভবিষ্যতে এই জোট কতদূর কি যাবে, কারণ এনসিপি এটা করতেই পারে না। কেন পারে না? এনসিপি ভাইরা তো আমি যারা জ্ঞানী তাদের কাছে যায়, ওই আমাকেও বলতে হয় তারেক রনা কোকোর ওয়াইফের মতো যে ছবি যাদের জন্য তুলতেছেন তাদেরটা তোলেন। সো আপনারা যাদেরকে জ্ঞানী লয়ার ভাবেন তাদের কাছে যায়, একটু শোনেন। এই রিপিটিশন 12429 অফ 2024 অক্টোবর মাসে করছি, করে কি দেখাইছি দেখেন। এই আইনের নামটা দেখতে পাচ্ছেন? কি নাম? বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার 1972। দিস ইজ এ ভ্যালিড ল। এবং এই লতেই দেখেন 5-এর নিচে ফ্রিডম ফাইটারের ডেফিনেশন দেওয়া আছে, এবং এই ডেফিনেশনে জামাতের নাম নেই। তাহলে 72 সালে ফ্রিডম ফাইটারের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আপনার নাম থাকলো না। শেখ হাসিনা 2018 সালে এসে কি করলেন? জামাতের নাম খালি অন্তর্ভুক্ত করলেন। আর এই আসিফ নজরুল এসে কি করলেন? এখানে জামাত, মুসলিম লীগ সবার নাম অন্তর্ভুক্ত করলেন। এবং আপনি একটা জিনিস দেখেন, শোনেন, এনসিপি 3 দিকে খেলতে চায়। কখনো বিএনপির বিরোধিতা করে, কখনো জামাতের বিরোধিতা করে, আর কখনো আমাদের নিজেদেরও বিরোধিতা করে। একটা জায়গায় আসতে হবে বাবা, আপনাদের নীতি আদর্শ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিনা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মানে হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এটা ভারতে সহ্য হয় না। তা আপনি কি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সমর্থন? আর আপনি যে কথাটা বললেন আমি জামাতকে সমর্থন করি, জামাতকে এই কারণে সমর্থন করি, জামাত ছাড়া আর বাংলাদেশের দ্বিতীয় ট্রাস্টেড কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নাই। যদি থাকতো আমি তাকে সমর্থন করতাম ভাই। কারণ আমার কাছে আর বিশ্বস্ত আপনি একটা দল দেখান বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের সত্যিকারে বিশ্বাস করে, কোরআন ও সুন্নাহর আলোকে এদেশে একটা রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। আজকে যে অধ্যাদেশে ওনারা কি করে সমর্থন, সেও সমর্থন দিন কি লিখিত সমর্থন। আর তোমরা তো অদ্ভুত সত্যি, তোমাদের সাহস থাকলে হাত জায়গা করে দিবে, আগে কেন চোরের মতো দিয়ে দিছো?
এক্স্যাক্টলি। এবং এটা করাটা কতখানি জোটের জন্য হার্মফুল শোনেন। আজ আরো একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে দিই, জুলাই কে খালি এনসিপি রিপ্রেজেন্ট করে না, এনসিপি জুলাই 2% রিপ্রেজেন্ট করে কিনা আমি জানি না। জুলাই 101টা সংগঠন আছে যারা এনসিপির বাইরে। So, আমার চাই এনসিপির বোধোদয় হোক। বিএনপি যেমন তাদেরকে ধোকা দিয়েছিল, জামাত তাদেরকে সবসময় সন্তানের মতো যেভাবে আগলায় রাখছে, সেই জামাতেরই পিছনে তাদের সুরক্ষা করার কথা না। কারণ যে ডেফিনেশন 72 সালে দিছে, 78 সালে